মাননীয় প্রধানমন্ত্রী যাব বিরোধী দলের নেতা সবাইকে সংসদের এই জানাচ্ছি। আজকে যে প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হবে সেটি হচ্ছে অর্থনৈতিক শৃঙ্খল মননশীলতা বিকাশের পক্ষে প্রধান অন্তরায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় স্পিকারকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে আপনার অনুমতি ক্রমে যে প্রস্তাবটি মহাসংসদে উত্থাপন করছি সেটি হচ্ছে অর্থনৈতিক শৃঙ্খল মননশীলতা বিকাশের পথে প্রধান অন্তরায়। মাননীয় স্পিকার, আজকে এই প্রস্তাবটি নিয়ে আলোচনা করার পূর্বে যে সংজ্ঞানগুলো করা উচিত মাননীয় স্পিকার সেগুলো করছি। মাননীয় স্পিকার, আজকে অর্থনৈতিক শৃঙ্খল বলতে সরকার দল যেটি মনে করে সেটি হচ্ছে সীমিত সম্পদের মাধ্যমে অধিকাংশ মানুষের যে প্রাপ্য চাহিদা সেটি মেটানোর পথে যে বাধা সেটি হচ্ছে মাননীয় স্পিকার অর্থনৈতিক শৃঙ্খল। এখন অর্থনৈতিক শৃঙ্খলের স্বরূপগুলো কি কি মাননীয় স্পিকার? প্রথমটি হচ্ছে মাননীয় স্পিকার দুর্বল অর্থনৈতিক অবস্থা। এর মধ্যে মাননীয় স্পিকার অন্তর্ভুক্ত থাকবে জাতীয় আয় অপর্যাপ্ত, মাথাপিছু আয় অপর্যাপ্ত। এবং দ্বিতীয় যে প্রত্যয়টি থাকবে মাননীয় স্পিকার সেটি হচ্ছে অধিকাংশ মানুষ যখন অর্থনৈতিকভাবে বঞ্চিত হয়, অর্থাৎ যখন শুধুমাত্র কিছুমাত্র পুষ্টির কাছে একটি কুক্ষিগত সম্পদ থাকে মাননীয় স্পিকার, সেটিকে বোঝাচ্ছে। এবং মাননীয় স্পিকার, আজকে তৃতীয় যে প্রত্যয়টি থাকবে অর্থনৈতিক শৃঙ্খলের স্বরূপ সেটি হচ্ছে মাননীয় স্পিকার যখন বৈষম্য থাকবে, আয় ও ব্যয়ের মাঝে যখন মাননীয় স্পিকার একটি অসাম্য থাকবে সেটি মাননীয় স্পিকার। এখন মননশীলতা বলতে কি বোঝাচ্ছি মাননীয় স্পিকার? মননশীলতা বলতে আজকে মাননীয় স্পিকার আমরা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চাকে বোঝাচ্ছি মাননীয় স্পিকার। এবং এই সুষ্ঠু গণতান্ত্রিক চর্চাটি হচ্ছে প্রেক্ষাপট বাংলাদেশের আলোকে 1990 সালের পর থেকে এখন পর্যন্ত যে গণতান্ত্রিক চর্চাটি অব্যাহত রয়েছে মাননীয় স্পিকার সেটিকে বোঝাচ্ছি মাননীয় স্পিকার। এবং এই সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার যে স্বরূপগুলো থাকবে সেগুলো কি মাননীয় স্পিকার? প্রথমত মাননীয় স্পিকার, সুষ্ঠু গণতান্ত্রিক চর্চায় সক্রিয় কালো টাকার আবির্ভাব থাকবে না। দ্বিতীয়ত মাননীয় স্পিকার নির্বাচন আচরণবিধি পালন করা হবে মাননীয় স্পিকার। তৃতীয় হচ্ছে মাননীয় স্পিকার দেশের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এবং মাননীয় স্পিকার 4 নম্বরটি হচ্ছে ক্ষমতার জন্য দলের স্বার্থকে শুধুমাত্র প্রেফারেন্স কিংবা প্রাধান্য দেওয়া যাবে না মাননীয় স্পিকার। এবং বিকাশের পথে মাননীয় স্পিকার বোঝাচ্ছি যে এই সুষ্ঠু গণতান্ত্রিক বিকাশের যে একটি পথ সেটি মাননীয় স্পিকার। এবং প্রধান অন্তরায় মানে বোঝাচ্ছি মাননীয় স্পিকার অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু যে কারণটি মাননীয় স্পিকার সবচেয়ে বেশি পরিমাণে গুণবাচকভাবে ক্রিয়াশীল থাকে মাননীয় স্পিকার সেটিকে বোঝাচ্ছি। এখন মাননীয় স্পিকার একটি এনগেজমেন্টের দরকার যে কিভাবে মাননীয় স্পিকার আমরা বুঝাবো অর্থনৈতিক শৃঙ্খল দ্বারা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা আসে না মাননীয় স্পিকার। খেয়াল করে দেখুন মাননীয় স্পিকার, বাংলাদেশের মতো একটি দেশে যখন আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি পরিমাণে খারাপ মাননীয় স্পিকার, যখন মানুষের মৌলিক চাহিদাগুলো পূর্ণ হয় না, তখন মাননীয় স্পিকার আপনি আজকে 50 টাকা দিয়ে একটি মানুষকে না বস্তির একটি মানুষকে একটা মিছিলে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ আপনি কর্মীকে ভাড়া করতে পারবেন মাননীয় স্পিকার। দ্বিতীয়ত হচ্ছে মাননীয় স্পিকার আপনি টেন্ডার করে 5 বছর ক্ষমতায় টিকে থাকবেন এবং এর জন্য মাননীয় স্পিকার এর পরবর্তীতে যাতে আপনি ক্ষমতায় আসতে পারেন এই ব্যবস্থা আপনি করে যাবেন, কারণ আপনি অর্থনৈতিকভাবে আপনি ক্ষমতা লাভ করতে চান মাননীয় স্পিকার। এই যে ক্ষমতার যে একটি বিষয় মাননীয় স্পিকার এটি এখানে ক্রিয়াশীল। তৃতীয় বিষয় হচ্ছে মাননীয় স্পিকার যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ধরে মাননীয় স্পিকার তারা ক্ষমতায় থাকতে চায়, সেজন্য তাকে অন্য একটি বৈদেশিক শক্তির যে একটি প্রভাব সেটি মেনে নিতে হবে, কিংবা মাননীয় স্পিকার আরেকটা রাজনৈতিক দল তাদেরকে আরেকটা দেশের প্রভাব মেনে নিতে হবে মাননীয় স্পিকার। এই যে বৈদেশিক হস্তক্ষেপের যে বিষয়টি মাননীয় স্পিকার সেটি এই অর্থনৈতিক শৃঙ্খলার জন্য হচ্ছে মাননীয় স্পিকার। এবং 4 নম্বর বিষয়টি হচ্ছে মাননীয় স্পিকার আমরা বলছি যে আজকে এই যে সিস্টেমটি দাঁড়িয়ে গিয়েছে, আজকে ভালো মানুষ আসলে তাকে মনোনয়ন মাননীয় স্পিকার কিনতে হয়, এটি হচ্ছে মাননীয় স্পিকার অর্থনৈতিক শৃঙ্খলার জন্য। ধন্যবাদ। আপনি গণতন্ত্রের কথা বললেন, নির্বাচনের কথা বললেন। নির্বাচনে যখন গণতান্ত্রিকভাবে জনগণের অংশগ্রহণের নিশ্চয়তা থাকে তখন তারা সেই জায়গাতে গণতন্ত্রের সুষ্ঠুভাবে চর্চাটি হচ্ছে কিনা? মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের কথা চিন্তা করে দেখুন, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তারা সর্বদলের অংশগ্রহণে নির্বাচনটি করেছে কিনা করেনি মাননীয় স্পিকার। 2007 সালে বিএনপি বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের যে গোলযোগ শুরু করেছিল সেটি পরবর্তীতে আমাদের দেশকে একটি অমীমাংসিত এবং অপ্রত্যাশিত দিকে নিয়ে গিয়েছিল মাননীয় স্পিকার। সেটির পেছনে কারণটি কি ছিল মাননীয় স্পিকার? কারণ তাকে ক্ষমতা থাকতে হবে এবং এই ক্ষমতা থাকার জন্য তারা মানুষকে ব্যবহার করেছিল, সাধারণ মানুষকে ব্যবহার করেছিল। সেটি কেন ব্যবহার করতে পেরেছিল? কারণ অর্থনৈতিক শৃঙ্খল ছিল মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার অর্থনৈতিক শৃঙ্খলের কার দ্বারা মাননীয় স্পিকার ফায়দাটি তোলা হচ্ছে? বিএনপির মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে, অন্য কোনো শক্তির মাধ্যমে মাননীয় স্পিকার সেটি বিষয় নয়। আজকে মাননীয় স্পিকার এই মহাসংসদ আলোচনা করবে যে আজকে অর্থনৈতিক শৃঙ্খলটি একটি মাধ্যম হিসাবে সবচেয়ে বেশি পরিমাণে গুণবাচকভাবে ক্রিয়াশীল কিনা মাননীয় স্পিকার সেই বিষয়টি। মাননীয় স্পিকার আজকে দেখুন মাননীয় স্পিকার অনেকগুলো কারণ থাকতে পারে একটি দেশের মননশীলতা বিকাশের পথে। অনেক কিছু ক্ষেত্রে বাধা থাকতে পারে মাননীয় স্পিকার, যেমন মাননীয় স্পিকার আছে ভৌগোলিক ক্ষেত্রে বাধা থাকতে পারে কিংবা প্রশাসনিক দুর্বলতা থাকতে পারে মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার আমরা যদি সর্বদিক থেকে চিন্তা করে দেখি তাহলে অর্থনৈতিক শৃঙ্খলকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না এবং এটি গুণবাচকভাবে ক্রিয়াশীল। কারণ মাননীয় স্পিকার
স্পিকার আজকে বাংলাদেশের মানুষ তারা অশিক্ষিত মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষের পকেটে টাকা নেই মাননীয় স্পিকার। আজকে এই বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষকে আপনি বস্তি থেকে নিয়ে এসে আপনি কর্মী হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এই মানুষদেরকে আপনি ভোট কিনতে পারবেন মাননীয় স্পিকার। অর্থাৎ ভোট কেনার মাধ্যমে এবং গণসমাবেশে অধিকাংশ মানুষকে দেখানোর মাধ্যমে ম্যান্ডেট পাওয়ার যে বিষয় মাননীয় স্পিকার, এটি হচ্ছে এই অর্থনৈতিক শৃঙ্খলের কারণে। এবং এই অর্থনৈতিক শৃঙ্খলটি বিদ্যমান বলে মাননীয় স্পিকার আমাদের মননশীলতার যে পথটি সেটা রুদ্ধ হয়ে আছে মাননীয় স্পিকার। 90 পরবর্তীতে আপনি খেয়াল করে দেখুন মাননীয় স্পিকার, বিএনপি আওয়ামী লীগ বারবার মাননীয় স্পিকার ক্ষমতা পালাবদল করার চেষ্টা করেছে, কিন্তু মাননীয় স্পিকার পালাবদলটি তারা নিজেরা করতে চেয়েছে, অন্য কাউকে দিতে চায়নি মাননীয় স্পিকার। কারণটি হচ্ছে তাকে টিকে থাকতে হবে এবং এই টিকে থাকতে পেরেছে কারণ অর্থনৈতিক শৃঙ্খল হয়েছে মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার মননশীলতা আসেনি, গণতান্ত্রিক চর্চা অব্যাহত হবে আসেনি মাননীয় স্পিকার, কারণটি হচ্ছে অর্থনৈতিক শৃঙ্খল অব্যাহত হবে বিদ্যমান মাননীয় স্পিকার এবং চূড়ান্ত হবে ক্রিয়াশীল। তাই বলতে গীতকে আসলে ব্যক্ত করছি। ধন্যবাদ। বিরতি। মাননীয় বিরোধী নেতা আপনাকে আপনার বক্তব্য প্রদানের জন্য মাননীয় আপনাকে ধন্যবাদ। আজকে প্রস্তাবটি ছিল অর্থনৈতিক শৃঙ্খল মননশীলতা বিকাশের পথে প্রধান মন্ত্রণালয়। অর্থনৈতিক শৃঙ্খলটি হলো মাননীয় স্পিকার সীমিত সম্পদের চাহিদা, অর্থাৎ এই যে এর কিছু অপর্যাপ্ততার যে জিনিসটি আছে, অর্থাৎ মানুষের চাহিদা যতটুকু বেশি সে চাহিদা মেটাতে পারে না। অর্থাৎ মানুষ এই ক্ষেত্রে তারা তিনটি বিষয় দেখালেন: দুর্বল অর্থ কাঠামো এবং জাতীয়, এক্ষেত্রে জাতীয় আয় এবং মাথাপিছু আয় দেখালেন, চাহিদা মেটানোর পথে বাধা এবং মাননীয় স্পিকার এই যে আয় ও ব্যয়ের মধ্যকার যে বৈষম্যটি আছে সেটিকে ব্যাখ্যা করলেন। এবং মাননীয় স্পিকার মননশীলতা দৃষ্টি ছিল কি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা, অর্থাৎ যে কালো টাকার ব্যবহার, দেশের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত, দলের স্বার্থ। এখন কথা হচ্ছে মাননীয় স্পিকার তিনি যখন অর্থনৈতিক শৃঙ্খল বলতে এই সীমিত সম্পদের চাহিদার যে অপর্যাপ্ততার বিষয়টি বলেন মাননীয় স্পিকার, সেক্ষেত্রে আমরা দেখতে পারি আমরা 2004 সালে বাংলাদেশ জনগণের মাথাপিছু আয় ছিল কত এবং বর্তমান সময় দাঁড়িয়ে যখন আমাদের বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার, এই অবস্থায় এসে তখনকার যে রাজনৈতিক অবস্থাটি ছিল এবং বর্তমান সময়ে যে রাজনৈতিক অবস্থাটি আছে মাননীয় স্পিকার, এই দুটো অবস্থার মধ্যে একটি সামঞ্জস্যতা আছে কি নেই মাননীয় স্পিকার? আমরা যদি দেখতে পাই মাননীয় স্পিকার তৎকালীন অর্থনৈতিক মাথাপিছু আয়টি ছিল মাননীয় স্পিকার $438 মতো, কিন্তু মাননীয় স্পিকার বর্তমানে এসে আমরা $750 মার্কিন ডলারের মধ্যে যে মাথাপিছু আয়ের জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু মাননীয় স্পিকার রাজনৈতিক অবস্থাটি আছে এবং দেশের যে রাজনৈতিক অবস্থাগুলো ছিল সেই রাজনৈতিক অবস্থাগুলো একইভাবে আছে কিনা মাননীয় স্পিকার, সেটি হচ্ছে প্রথম প্রশ্ন মাননীয় স্পিকার। তারা আরেকটি কথা বলে মাননীয় স্পিকার সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা মাননীয় স্পিকার, এক্ষেত্রে তারা সীমিত সম্পদের চাহিদা অর্থাৎ জনগণের আয়ের হিসেবটি নির্ভর করে, এক্ষেত্রে তারা বলেন মাননীয় স্পিকার মিছিলের মানুষকে নেওয়ার বিষয়টি হচ্ছে। কথা হচ্ছে মাননীয় স্পিকার যখন একটি দেশ চলমান থাকে কিংবা মাননীয় স্পিকার তারা এক্ষেত্রে শ্রেণীর কথা বলেছেন যে একটি পুঁজিপতি শ্রেণী থাকবে এবং মাননীয় স্পিকার নিম্ন পর্যায়ের শ্রেণী থাকবে, সেই শ্রেণীর কথা বলেছেন মাননীয় স্পিকার। এখন কথা হচ্ছে আমরা প্রমাণ ধরে বাংলাদেশের রাজনীতি থেকে আসছি এবং বাংলাদেশের রাজনীতি আমি চেয়ে বসুন ব্যাখ্যা করে বাংলাদেশের রাজনীতির চরিত্র আমরা দেখে আসছি মাননীয় স্পিকার, যে চরিত্রটি আসলে মাননীয় স্পিকার কখনো অর্থনৈতিক সীমাবদ্ধতা বা শৃঙ্খলের উপর নির্ভর করে মাননীয় স্পিকার। কারণ এক্ষেত্রে সবথেকে বড় যে বিষয়টি হচ্ছে মাননীয় স্পিকার, সেটি হচ্ছে এই যে আমরা তারা নেতৃবৃন্দের কথা বলেছেন চালকের আসলে থাকবে, এই যে মননশীলতার কথা কিন্তু যে বাধা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার, সেক্ষেত্রে মাননীয় স্পিকার জিনিসটি হচ্ছে যারা মাননীয় স্পিকার একটি দেশের অর্থনীতি কিংবা মাননীয় স্পিকার সরকার কিংবা সমাজ ব্যবস্থার চালকের আসলে থাকবে এবং মাননীয় স্পিকার যারা একটি দেশের সার্বিক পরিকাঠির নরম কার্য পরিচালনা করবে, তাদের যে মন মানসিকতার বিষয়টি আছে কিংবা তাদের যে রাজনৈতিক ঐতিহাসিক ধারাটি চরিতার্থ করার যে বিষয়গুলো আছে কিংবা একটি রাজনৈতিক দলের যে ঐতিহাসিকভাবে যে ধারাটি চলমান আছে সেই চলমান ধারাকে আরো এগিয়ে নেওয়ার পর তাদের যে মানসিকতার দিকগুলো আছে মাননীয় স্পিকার, এই সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে এই অসম্পদের অপর্যাপ্ততার থেকে মাননীয় স্পিকার তাদের মানসিকতার বিষয়টি এবং তাদের যে দলকেন্দ্রিক কিংবা দলের স্বার্থকে এগিয়ে নেওয়ার বিষয়টি মাননীয় স্পিকার সব থেকে প্রধান কারণ। মাননীয় স্পিকার আমি পরিষ্কার করে বলে গিয়েছিলাম যে আজকে কোন কারণটি মাননীয় স্পিকার আজকে চূড়ান্ত হবে, গুণবাচক হবে, ক্রিয়াশীল থাকবে। আজকে
দুটি রাজনৈতিক দলের কোনটি কোন মানসিকতাকে মাননীয় স্পিকার হোল্ড করে তারা কোন মাধ্যমটি ব্যবহার করবে সেটি আজকে বিতর্কের বিষয় মাননীয় স্পিকার। মানসিকতা কিংবা ইচ্ছাটা আজকে বিতর্কের বিষয় ছিল না মাননীয় স্পিকার। আজকে তারা এই ক্ষেত্রে ভুল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী অর্ডার হয় আপনার সংজ্ঞাকে, আপনার যে ফ্রেম সেটাকে লঙ্ঘন করবে বা নিজের মধ্যে কন্ট্রাডিকশন করবে, এই বাইরে কোনো অর্ডার যায় না। একটু বিরোধিতার পয়েন্ট আপনি করবেন, আপনার ধর্ম হলে আপনি জি ধর্ম করবেন। মাননীয় স্পিকার তিনি বলে সবচেয়ে গুণবাচক। মাননীয় স্পিকার আমরা ঐতিহাসিক উদাহরণ লিখে দেখতে পারি। মাওলানা আব্দুল হামিদ খান ভাষা লিখে দেখেছি মাননীয় স্পিকার। আমরা ফরাজি আন্দোলনে আজ শরীয়তুল্লাহকে দেখেছি মাননীয় স্পিকার। তাদের যে মাননীয় স্পিকার আহ্বানে যে মানুষগুলো এগিয়ে এসেছিল এবং একই প্রেক্ষাপটে ধরে অনেকগুলো রাজনৈতিক দল তৎকালীন মানুষ গঠিত হয়েছে মাননীয় স্পিকার। বর্তমান সময়ে আমরা জানি একটি বিশ্লেষণ কিংবা তুলনামূলক জায়গায় বলা হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 30% মানুষ 30% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মনে প্রাণ দিয়ে সমর্থন করে, আবার 30% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে মনে প্রাণ দিয়ে সমর্থন করে মাননীয় স্পিকার। এটি একটা ঐতিহাসিক বিষয় এবং মানসিকতার বিষয় মাননীয় স্পিকার। তারা তাদের যে সমাবেশে আছে মাননীয় স্পিকার, এক্ষেত্রে অর্থের লোভে কতটুকু মানুষ যাচ্ছে মাননীয় স্পিকার, এক্ষেত্রে তাদের অনেকগুলো উদাহরণ দেখা উচিত ছিল মাননীয় স্পিকার। আমাদের সংবিধানে সুস্পষ্ট হয়েছিল শৃঙ্খলের যে দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা এবং তারা বঞ্চিত করবে, কুক্ষিগত করবে এবং বৈষম্য সৃষ্টি করবে। আপনাদের যে রাজনৈতিক চরিত্রের কথাটি বলছেন একটু ব্যাখ্যা করে যাবেন, এই রাজনীতিবিদদের এই সকল বৈশিষ্ট্যগুলো আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। তার রাজনীতিবিদদের বৈশিষ্ট্যের কথা বলছেন মাননীয় স্পিকার, আমরা সেটি বলছি রাজনীতিবিদদের বৈশিষ্ট্য মাননীয় স্পিকার। রাজনীতিবিদ যে চারিত্রিক করার বিষয় মাননীয় স্পিকার তিনটি কাঠামোর কথা তারা বলেছেন। দুর্বল অর্থ কাঠামো মাননীয় স্পিকার, চাহিদা মেটানোর পথে বাধা মাননীয় স্পিকার, বৈষম্য ও আয় ব্যয় মাননীয় স্পিকার। একটি দেশের রাজনৈতিক প্রক্রিয়া আমরা একটি গোষ্ঠী আছে যে গোষ্ঠীটি আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করে মাননীয় স্পিকার। তিনি যখন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে এই যে সীমিত সম্পদের চাহিদার কথা বলবে মাননীয় স্পিকার, এখন কথা হচ্ছে যে সব মানুষগুলো নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং এই সব মানুষগুলোর মাথা পিছু আয় যদি আমরা ওই গড় মাথা পিছু আয় দিকে না তাকাই, প্রত্যেকটি ব্যক্তিকে আলাদা আলাদা চিন্তা করি, তাদের মাথা পিছু আয় কারবার $50 কম মাননীয় স্পিকার। তাহলে এই মানুষগুলো যদি নিরপেক্ষ ভূমিকা থাকে তাহলে মাননীয় স্পিকার এই মানুষগুলো আসলে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার পথে কাছে অঞ্চলের কথা বলছে, তাদের অবস্থানটি কিংবা তাদের জায়গাটি কিভাবে মাননীয় স্পিকার তার কোনো ব্যাখ্যা মাননীয় স্পিকার তারা দিয়ে যায়নি মাননীয় স্পিকার। সুতরাং মাননীয় স্পিকার আমরা দেখলাম যে মাননীয় স্পিকার ঐতিহাসিকভাবে এই যে রাজনৈতিক দলগুলো যারা কলকাঠি নানান ক্ষেত্রে থাকে মাননীয় স্পিকার, চালকের সাথে অবস্থান করে কিংবা কোনো দেশের সরকার পরিচালনা ক্ষেত্রে অবস্থান করে, তাদের যে মানসিকতা যেটি আছে এবং তাদের যে ঐতিহাসিক ধারাটি আছে সেই ধারাটি এগিয়ে নেওয়ার যে মানসিকতা কি আছে মাননীয় স্পিকার, সেই মানসিকতা আসলে মানুষের অর্থনীতি কিংবা দেশের শারীরিক কাঠামো থেকে মাননীয় স্পিকার শক্তিশালী ভূমিকা পালন করে। মাননীয় স্পিকার অনেকগুলো দেশের দিকে আমরা তাকাতে পারি, মায়ানমারের দিকে তাকাতে পারি মাননীয় স্পিকার। বর্তমানে মায়ানমারে আমরা দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার সরকার প্রধান যে আন্দোলন হচ্ছে মাননীয় স্পিকার, এখন কথা হচ্ছে আন্দোলনটি যে মানুষ করছে সেটিকে মাননীয় স্পিকার তাদের পেটের অভাবে করছে মাননীয় স্পিকার, কিন্তু মানে করছে কিনা মাননীয় স্পিকার, তারা কারো টাকার কারণে করছে কিনা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার তারা দেশের স্বার্থবিরোধী যে সিদ্ধান্তের কথা বলছে তারা মাননীয় স্পিকার শুধু গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে, তাহলে মাননীয় স্পিকার তাদের এই ধরনের ব্যাখ্যা করে দেওয়া উচিত ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমরা দেখেছি ঐতিহাসিকভাবে যে অর্থনৈতিক শৃঙ্খল যে বাধাগুলো বলেছে তারা একটি বাধা। মাননীয় স্পিকার তারা জাতীয় আয়ের কথা বলেছে, জাতীয় আয়ের ব্যাখ্যা করে দেয়নি। তারা চাহিদা মেটানোর পথে বাধার কথা বলেছে, এখানে নিরপেক্ষ জনগণের যে বাধার বিষয়টি আছে সেই বিষয়টি ব্যাখ্যা করেনি। সুতরাং মাননীয় স্পিকার মহাসভার ক্ষেত্রে গ্রহণ জড়িত করে দাবি রাখতে হবে। স্পিকার আছে যখন সংসদের প্রস্তাবটি উত্থাপন করেন তখন স্পিকার বিরোধী দল থেকে কি ধরনের বিরোধিতা আসে আজকে তাদের একটি মূল কথা দেখিয়ে দেন, তারা চেষ্টা করেন সেটা হচ্ছে যে রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের যে চরিত্র এবং তাদের মানসিকতার যে প্রভাব সেটি নাকি আমাদেরকে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার দিকে আসছে। মানুষ স্পিকার এই যে যখন বাধাটির কথা বলছেন বিপরীত দিকে আমরা যখন বলেছি যে শুরুগুলো কি কি, সেখানে কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থার পুঁথিগত সম্পদ এবং জাতীয় আয়ের যে পার্থক্য সেগুলো কিন্তু আসছে। মানুষ স্পিকার তারা যেটি করছে সেটা হচ্ছে আমাদের যে স্বরূপগুলো রয়েছে সেই স্বরূপগুলোকে তারা নিজেদের দিক থেকে দেখানোর চেষ্টা করছেন, যেটি ছিল তাদের প্রথম ভুল মানুষ স্পিকার। এবং দ্বিতীয় মানুষ স্পিকার আমরা সেইগুলোকে আবার এখানে নিয়ে এসে আমরা বোঝানোর চেষ্টা করছি কেন মানুষ স্পিকার আজকে তাদের একটা ভুল। মানুষ স্পিকার দেখার চেষ্টা করছি প্রথমে কিভাবে হয়। মানুষ স্পিকার কিছু উদাহরণ দিকে চলে যায়। মানুষ স্পিকার তারা যখন আজকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বা অন্যান্য কিছু মানুষের কথা উল্লেখ করলেন মানুষ স্পিকার, তারা সেখানে বললেন যে কিছু মানুষের কথা মানুষ স্পিকার এখানে যে আয়ের একটি পার্থক্য সেটি মানুষ স্পিকার বর্তমান সময় চলে আসে। মানুষ স্পিকার বর্তমান সময়ে একটি দলের পক্ষ থেকে মনোনয়ন কিনতে গেলে যেখানে আমাকে 25 থেকে 30,000 টাকা খরচ করতে হয়, সেখানে বাংলাদেশের সাধারণ মানুষের আয়ের যে অবস্থাটি সেটি সামগ্রিকভাবে ওই অবস্থানে রয়েছে কিনা, এই যে তুলনামূলক দান্তিক যে অবস্থান, এই দান্তিক অবস্থানের দিক থেকে বাংলাদেশের মানুষ কিন্তু সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা করতে পারছে না। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা করতে পারছে না যে আপনি যদি আজকে আব্দুল হামিদ খান ভাসানীর কথা বলতেন, তিনিও কিন্তু একজন সফল রাজনীতিবিদ কিন্তু সফল রাষ্ট্রনায়ক বা সফল কোন প্রশাসনিক অবস্থায় যেতে পারেন মানুষ স্পিকার। এই যে অবস্থানটি সেটি কিন্তু আমরা বুঝি যে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য আপনাকে যে অবস্থার দিক থেকে আসতে হবে, অর্থাৎ অর্থনৈতিক শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে হবে, সেই জিনিসটি আমরা পারিনি বিধায় আমাদের কিন্তু এই সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ব্যাহত হচ্ছে। সেই হচ্ছে মানুষ স্পিকার আপনাদের জিজ্ঞাসা করার প্রধানত মানুষ স্পিকার সেটি আজকে মিস করেছেন মানুষ স্পিকার। মানুষ স্পিকার দ্বিতীয় একটি অবস্থান থেকে আসছে মানুষ স্পিকার
মাননীয় স্পিকার ঢাকা 7 আসনে মাননীয় স্পিকার সংসদ নির্বাচন হয়েছে। মাননীয় স্পিকার সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন স্বতন্ত্র প্রার্থী ওই আওয়ামী লীগের যিনি ছিলেন তিনি আবার পরবর্তীতে আলাদাভাবে নির্বাচন করেছেন। কেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার আমাদের দিক থেকে আমরা বলে গেছি আমাদের এখানে যখন ছিল কুক্ষিগত সম্পদ যখন এক শ্রেণীর মানুষের কাছে চলে যাবে তারা তাদের সম্পদকে বাড়ানোর জন্য বরাবর চেষ্টা করে যাবে এবং মাননীয় স্পিকার তাদের ব্যবসায়িক প্রভাবকে বলয় করার জন্য তারা চেষ্টা করছে। সেই বিষয় রয়েছে যখন মদিনা বা তাজ কোম্পানিকে বাড়ানোর জন্য হাজি সেলিম নতুন ভাবে আবার মাননীয় স্পিকার স্বতন্ত্রভাবে নির্বাচন করেন এবং মাননীয় স্পিকার সেই নির্বাচনে পূর্বভাবে আওয়ামী লীগের প্রার্থীকে নিজের প্রার্থীকে হারিয়ে দিয়ে আবার ফিরে যান তখন এই জিনিসটি প্রতিষ্ঠিত হয় এই সংসদে যে অর্থনৈতিক শৃঙ্খলা যে বেড়াবদ্ধ জালটি আমাদের সামনে রয়েছে সেই বেড়াবদ্ধ জাল কিন্তু আমরা বেরোতে পারিনি এবং সেটিকে বজায় রাখার জন্য তারা কিন্তু এই ধরনের সুষ্ঠু গণতান্ত্রিক চর্চাকে বিঘ্নিত করছে এবং এই সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা যে ব্যাহত হওয়ার যে পথ এটি কিন্তু আমাদের বিকাশের প্রতি অন্তরে যে মানসিক অর্থনৈতিক শৃঙ্খলার কথা আমাদের স্বরূপের কাছে চলে এসেছে। মাননীয় স্পিকার আজকে তাদের দিক থেকে সবচেয়ে বড় যে জিনিসটি উঠে আসা একটু পরে নিচ্ছি উঠে আসা দরকার ছিল সেটি গুণবাচকতার প্রশ্নে। আমরা মাননীয় স্পিকার পরিমাণবাচকতার প্রশ্নের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যে গুণগত প্রশ্নে। গুণগত প্রশ্নে আজকে কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ ছিল? রাজনীতিবিদদের চরিত্র মানসিক প্রশ্নটি হচ্ছে একজন আমদানি রহমান পার্থ যখন সংসদে দাঁড়িয়ে অসংখ্য কথা বলেন তার সাথে যখন একজন গোলাম মাওলানা রানী তিনি যখন অসংখ্য কথা বলার চেষ্টা করেন তখন কি মাননীয় স্পিকার যে সকল অর্থনৈতিক লোভী এবং মাননীয় স্পিকার শেয়ার বাজারে দরবেশ বাজারে রয়েছেন তারা যখন তাদেরকে নির্যাতন করেন এবং সেই নির্যাতনের অনুযায়ী মাননীয় স্পিকার তারা যখন আজকে আবার সেখান থেকে সরিয়ে দেওয়া হয় অর্থাৎ একটি দলের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামো থেকে যখন গোলাম মাওলানা রানী সরে আসেন তখন মাননীয় স্পিকার আমরা কি বুঝতে পারি এমন একটি সিস্টেমের ভিতরে আমরা রয়ে গেছি যে সিস্টেমে কেউ যদি নতুন ভাবে আসে তাকে উঠতে দেওয়া হয় না এবং নতুন ভাবে উঠতে দেওয়া হবে না বিধায় তাকে কিন্তু সুষ্ঠু যে গণতান্ত্রিক চর্চাটি রয়েছে সেটি কিন্তু বারবার ব্যাহত হচ্ছে। জি আপনার কাছে প্রশ্নটি হচ্ছে দুর্নীতি বৃদ্ধির হার মাথাপিছু আয়ের হার বৃদ্ধির সমানুপাতিক কিনা? মাননীয় স্পিকার এই প্রশ্নের উত্তরটি যদি হয় যে মাথাপিছু আয়ের সাথে দুর্নীতিতে বৃদ্ধির হার সেই জিনিসটি কিভাবে আসবে? একটি দেশের সার্বিকভাবে সমগ্র জনগণের উপরে পরিসংখ্যান চালিয়ে আপনি দুর্নীতির অংশ দেন না। আপনি দেন বিশেষ কতগুলো রাজনৈতিক দলের উপরে আপনি দেন মাননীয় স্পিকার সরকার যে আমলা এবং বিভিন্ন জনের অবস্থানের বেশি করবে। মাননীয় স্পিকার প্রশ্নটি হচ্ছে জনগণের সংশোধনের কথা কিন্তু তারা কিন্তু একবার বলেছেন এবং সেই দিক থেকে জনগণের কথা থেকে উঠে আসছে যে রাজনীতিবিদদের কথা। মাননীয় স্পিকার প্রশ্নটি হচ্ছে রাজনীতিবিদদের যে চরিত্র এবং মানসিকতা সেই বিষয়টি যদি ভালো থাকে সেই ভালো থাকার জিনিসটি কেন তারা বিদ্রোহ করে বেরিয়ে আসতে পারে না? কারণ যে অর্থনৈতিক শৃঙ্খলটি তাদের সামনে রয়েছে সেই শৃঙ্খলের বেড়াজালটি কিন্তু তারা ভাঙতে পারছেন না। যদি তারা অর্থনৈতিক শৃঙ্খলের বেড়াজালটি ভাঙতে পারতেন জাতীয় আয় ব্যয়ের যে পার্থক্যের কথা যে বলছেন অসম সম্পদ বন্টনের যে কথাগুলো বলছেন সেগুলো যদি তারা বেরিয়ে আসতে পারতেন তাহলে মাননীয় স্পিকার বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে যে সকল লোকগুলো 70-এর ধারার বিরুদ্ধে কথা বলে একটি আবেদন চালাতেন সেই জিনিসটি চলে আসতো মাননীয় স্পিকার কিন্তু সেটি হচ্ছে না। মাননীয় স্পিকার আমাদের সংবিধানে যেমন আমাদের সমস্যা রয়েছে ঠিক স্বাভাবিক মাননীয় স্পিকার যারা এই সকল অর্থনৈতিক বেড়াজালটি ভাঙতে পারছেন না তারা কিন্তু অর্থনৈতিক বেড়াজালের যে আবদ্ধ অবস্থাটি রয়েছে সেটি থেকে বেরিয়ে আসতে পারছে না। মাননীয় স্পিকার সেই দিক থেকে তারা যদি আজকে রাজনীতিবিদদের মানসিকতা এবং চরিত্র মাননীয় স্পিকার তাদের যে চরিত্র এবং মানসিকতা তাদের কিন্তু মানুষের বিভিন্ন সময় আমরা বিভিন্ন জনকে দেখেছি দাঁড়িয়ে আসার চেষ্টা করছে। একজন ফেরদৌস আহমেদ করেছি তিনি দাঁড়ানোর চেষ্টা করেছেন মাননীয় স্পিকার আরো অনেক আসার চেষ্টা করছে তাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি। কেন মাননীয় স্পিকার? এর কারণটি হচ্ছে অর্থনৈতিক যে শৃঙ্খলা এবং যে বেড়াবদ্ধ জালটি রয়েছে সেই জালের দিক থেকে তারা কিন্তু আলাদাভাবে বেরিয়ে আসতে পারেনি। অর্থাৎ একটি সমাবেশে যখন প্রতিনিয়ত অসংখ্য মানুষ গ্যাদার হবে এবং সেই সমাবেশে মাননীয় স্পিকার যখন মানুষের বোঝানো হবে আপনাদের জনগণের ম্যান্ডেটটি আমরা পূরণ করছি মানুষের সমাবেশের মাধ্যমে সেই জিনিসটি ওই সকল বুদ্ধিমান মজুমদার সুযোগ করতে পারেনি বিধায় কিন্তু মাননীয় স্পিকার তারা আজকে এই ধরনের অর্থনৈতিক শৃঙ্খলের যে বেড়াবদ্ধ জালটি আছে সেখান থেকে বেরোতে পারছে না। মাননীয় স্পিকার সেই দিক থেকে তারা আজকে জিনিসটি বলছেন গুণবাচকতা প্রশ্নে কিন্তু তারা যে দেখতে পারেননি এবং এই দিক থেকে মাননীয় স্পিকার আজকে সংসদে এই প্রস্তাব বিক্রম যোগদান সর্বসম্মত দাবি রাখে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় মন্ত্রী এরপর যে মাননীয় উপনেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার আজকে আমার যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেটি হচ্ছে অর্থনৈতিক শৃঙ্খলতা সহনশীলতা বিকাশের প্রধান মন্ত্রণালয়। মাননীয় স্পিকার মাননীয় বিরোধী সরকার দলীয় মন্ত্রী এসে যখন মাননীয় স্পিকার তখন তিনি একটি কথা বলেছিলেন মাননীয় শেয়ার বাজার কেলেঙ্কারি কথা। মাননীয় স্পিকার আজকে লক্ষ্য করুন যখন যে আজকে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার কথা চলে আসে মাননীয় স্পিকার সুষ্ঠু গণতন্ত্রের চর্চা মানুষ তারাই করে রাজনৈতিক ব্যক্তিবর্গ। মাননীয় স্পিকার রাজনৈতিক ব্যক্তিবর্গ যখন যে মননশীলতা এবং তাদের যে মনের যে উদারতা মাননীয় স্পিকার সেই উদারতার মাধ্যমে মাননীয় স্পিকার রাজনৈতিক ব্যক্তিবর্গের যে আইনকানুন নীতি নির্ধারণ রয়েছে মাননীয় স্পিকার তারা তাদের নীতি নির্ধারণ পরিবর্তনের মাধ্যমে যে শেয়ার বাজারের কথা বলেছিলেন সেই শেয়ার বাজারের মাননীয় স্পিকার কেলেঙ্কারি আইন প্রণয়ন করে যদি সেটি মানুষকে জমিয়ে আসে প্রাপ্ত এবং মানুষকে আজকে লক্ষ্য করুন আরো কথা বলেছিলেন মানুষকে সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে আমাদের দেশে যে সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে আমাদের দেশে যে অর্থনৈতিক চালিকা শক্তি রয়েছে সেই অর্থনৈতিক চালিকা শক্তি মানুষকে পরিচালনা করার জন্য আমাদের দেশে যে
আমাদের অর্থনীতি চালু করতে জন্য রাজনৈতিক ব্যক্তিগত বর্গের যে মননশীলতা রয়েছে সেই মননশীলতাই প্রধান ভূমিকা রাখে। মানুষকে লক্ষ্য করুন 1990 সালের থেকে বর্তমান পর্যন্ত যে আমাদের গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্রে 1990 সালে আমাদের দেশে যে পরিমাণ সম্পদ রয়েছে এখন পর্যন্ত তার চেয়ে অধিক সম্পদ রয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার বর্তমান যে আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি দিন দিন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার যে অর্থনৈতিক চালিকা শক্তি রয়েছে মাননীয় স্পিকার সেই চালিকা অর্থনৈতিক যে চালিকা শক্তি মাননীয় স্পিকার এর জন্য বাধা হচ্ছে না, বাধা হচ্ছে মাননীয় স্পিকার রাজনৈতিক ব্যক্তিবর্গের যে মননশীলতা রয়েছে সেই মননশীলতার জন্য। মাননীয় স্পিকার আজকে লক্ষ্য করুন রাজনৈতিক ব্যক্তিবর্গ যখন ভারতে রেলমন্ত্রী রেলের ভাড়া যখন 50 ভাগ বাড়ার কারণে মাননীয় স্পিকার যখন রেলমন্ত্রী পদত্যাগ করে তখন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ যখন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত মাননীয় স্পিকার তার বাসায় কারো টাকা ধরা পড়ার পরও মাননীয় স্পিকার যখন তাকে আলোচনা সাপেক্ষে মাননীয় রেলমন্ত্রী থেকে পদত্যাগ করে অন্য একটি পদ দেওয়া হয় মাননীয় স্পিকার, তখন লক্ষ্য করুন অর্থনৈতিক যে চালিকা শক্তি রয়েছে সেটি আসলে মাননীয় স্পিকার যে সেটি আসলে প্রধান দেশের উন্নয়নের জন্য প্রধান বাধা কি হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গের যে মননশীলতা রয়েছে সে যে মানসিকতা রয়েছে সেটাই আসলে প্রধান বাধা। আপনাকে ধন্যবাদ। শেয়ার বাজারের দুর্নীতি হলো যারা দুর্নীতিতে জড়িত ছিলেন তাদেরকে যদি আমি একটা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিটির মাধ্যমে দোষী সাব্যস্ত করতাম তাহলে যে রাজনৈতিক দলটি এই সাথে জড়িত ছিল যারা জড়িত ছিল তাদের দ্বারা যে টাকাটা আমরা পেতাম চাঁদাটা পেতাম সেটাকে আমরা পেতাম কিনা বাংলাদেশ ঐতিহাসিকভাবে মানুষ এখন বাংলাদেশ ঐতিহাসিকভাবে এই ধরনের কাহিনী কখনো ঘটেনি মাননীয় স্পিকার। মানুষ লক্ষ্য করুন যে রাজনৈতিক ব্যক্তিবর্গের যে চরিত্রটি রয়েছে তাদের চরিত্রটি মাননীয় স্পিকার যদি আজকে লক্ষ্য করুন মানুষ আজকে লক্ষ্য করুন যখন মাওলানা আব্দুল আহমেদ খান ভাসানী যখন আন্দোলনের জন্য ডাক দিয়েছেন মাননীয় স্পিকার তখন বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার আন্দোলনের সাথে যোগ দিয়েছে মাননীয় স্পিকার। কেন যোগ দিয়েছে মাননীয় স্পিকার? তাদের রাজনৈতিক ব্যক্তিবর্গের যে চরিত্রটি ছিল মাননীয় স্পিকার সেই চরিত্রটির কারণে মাননীয় স্পিকার যে দেশের স্বার্থ ছিল এবং জনগণের যে স্বার্থ সংশ্লিষ্ট ছিল সেই জনগণের স্বার্থ সংশ্লিষ্ট থাকার কারণে মাননীয় স্পিকার আজকে জনগণ তার সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছে। মানুষ লক্ষ্য করুন বর্তমান যে রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে তাদের কথা আজকে বলেছিলেন যে বর্তমান যে রাজনৈতিক মিছিলে যাওয়ার জন্য প্রতিটা মিছিল প্রদানকারীকে 50 টাকা করে দিতে হয় মাননীয় স্পিকার। আজকে লক্ষ্য করুন যারা মিছিল করতে যাবে আন্দোলন করতে যাবে মাননীয় স্পিকার তখন যদি রাজনৈতিক ব্যক্তিবর্গের যে মননশীলতা রয়েছে যে সেই মননশীলতার সাথে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট থাকে অর্থাৎ তাদের যে রাজনৈতিক ব্যক্তিবর্গের স্বার্থটি আছে মাননীয় স্পিকার সেই স্বার্থটি বাইরে গিয়ে জনগণের যে স্বার্থটি রয়েছে মাননীয় স্পিকার রাজনৈতিক ব্যক্তিবর্গ জনগণের স্বার্থ নিয়ে অর্থাৎ দেশের উন্নয়ন নিয়ে মাননীয় স্পিকার যখন আন্দোলন করে মাননীয় স্পিকার তখন যে অর্থনীতি রয়েছে সেটি আসলে প্রধান বাধা হয় না মাননীয় স্পিকার। গুরুত্বপূর্ণ। জি আচ্ছা, একসময় বঙ্গবন্ধু মধ্যবিত্ত একটা পরিবার থেকে তিনি উঠে এসেছিলেন, তিনি পেরেছিলেন। আজকে আপনি ভাষানির কথা বলেন, তিনিও সেম বিষয়। এখনকার যারা তারা কেন উঠে আসতে পারেন একটু ব্যাখ্যা করেন। মাননীয় স্পিকার খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনতে এখন তারা উঠতে পারছে না মাননীয় এখন তাদের হচ্ছে মননশীলতা যে মননশীলতা রয়েছে মাননীয় সেই মননশীলতা হচ্ছে তাদের যে সেই মননশীলতা হচ্ছে মাননীয় জনগণের স্বার্থের জন্য নয় তৎকালীন যখন যে রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল তাদের যে রাজনৈতিক আন্দোলনের যে ধারাবাহিকতা ছিল সেটি হচ্ছে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট অর্থাৎ সেই জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সহানুভব এবং তাদের উদারতার কারণে মাননীয় যে আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনের মাধ্যমেই মাননীয় স্পিকার যে গণতন্ত্রের অর্থনৈতিক শৃঙ্খলতা রয়েছিল মাননীয় স্পিকার সেই শৃঙ্খলাটি বজায় রাখছে মাননীয় আজকে তারা স্যার সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা বলতে এখানে বোঝা যায় সবার সমানভাবে অংশগ্রহণ থাকবে এবং গণতান্ত্রিক চর্চা থাকবে। যখন বাংলাদেশের সংসদকে একটি বিজনেস পার্লামেন্ট বলে ঘোষণা করা হয় যার অর্থ কূটনীতিগত সম্পর্ক হয়ে গেছে তখন সাধারণ সরকারের সাথে সাধারণ মানুষের সম্পর্কটা কিভাবে একটু ব্যাখ্যা করা মানুষটা লক্ষ্য সরকার থেকে সাধারণ মানুষের সম্পৃক্ত তখনই হবে মানুষটা যখন সরকার দেশের স্বার্থে অর্থাৎ জনগণের স্বার্থে মানুষটা যখন কোনো আইন প্রণয়ন করবে মানুষটা তখন মানুষটা সরকারের সাথে সাধারণ মানুষের যে সম্পর্ক রয়েছে মানুষটা তখন সেটি মানুষটা সেই মানুষটা লক্ষ্য করুন আজকে তারা আরো বলেছেন যে সুষ্ঠু গণতন্ত্র চর্চা কথা বলেছেন এবং মাননীয় স্পিকার যে সীমিত সম্পদের মাধ্যমে অধিকাংশ মানুষের যে চাহিদাটি রয়েছে অর্থাৎ আয়ের সাথে যে ব্যয় সামঞ্জস্যতা রয়েছে সেই আয়ের সাথে ব্যয় সামঞ্জস্যতা রেখে মানুষের আমাদের যে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চাটি রয়েছে মানুষের সেটি অব্যাহত থাকবে। মানুষের সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য মাননীয় স্পিকার আসলে অর্থনৈতিক কোনো বিষয় না মানুষের সুষ্ঠু গণতন্ত্র চর্চার জন্য গণতন্ত্র তারাই মানুষের চর্চা করে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছে তারাই গণতন্ত্র চর্চা করে মানুষের গণতন্ত্র কখনো অর্থনৈতিকভাবে চর্চা করা হয় না মূলত মানুষের অর্থনীতি থেকে আসলে মানুষের রাজনৈতিক ব্যক্তিবর্গ পরিচালনা করে
স্পিকার, এখানে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে অর্থনৈতিক শৃঙ্খলতা নয় মাননীয় স্পিকার, যে সুষ্ঠু মনোনয়ন চর্চা অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিবর্গের যে মননশীলতা রয়েছে সেটি মাননীয় স্পিকার অর্থনৈতিক শৃঙ্খলতা পুনরুদ্ধার করে। মাননীয় স্পিকার লক্ষ্য করে আজকে এই প্রস্তাব মাননীয় স্পিকার যে মননশীলতা বিধান ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উপনেতার পর্যায়ে মাননীয় সংসদ সদস্য সক্রিয়। স্পিকার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার এই মুহূর্তে আমার বক্তব্যটি অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ আজকে আমাদের স্ট্যান্ডের সাথে তাদের স্ট্যান্ড কতটুকু স্বতন্ত্র সেটা একটু প্রমাণ করতে হবে। এবং দ্বিতীয়ত আজকে যদি আমরা অনেকগুলো যদি তাদের ক্যারেক্টার ভালো হতো, চরিত্র ভালো হতো, তাহলে মাননীয় স্পিকার এটি হতো। কিন্তু প্রশ্নই হচ্ছে তাদের চরিত্রগুলো কেন ভালো হওয়া সম্ভব না এবং কোন কোন কারণগুলো এর পিছনে কাজ করে, এই উত্তরটি মাননীয় স্পিকারকে দেওয়া দরকার ছিল, যেটি আমরা তাদের কাছ থেকে চেয়েছিলাম কিন্তু পাইনি। মাননীয় স্পিকার কেন না? মাননীয় স্পিকার যখন আমরা স্বাধীনতা প্রাপ্তি হলো আমাদের, ঠিক তার পরবর্তী সময়তে আমাদের রাজনীতি পালানো রয়েছে, আমাদের সেনা বাহিনী অনেকবার ক্ষমতায় এসেছে এবং ঠিক সেই মুহূর্তে আমরা জানি যে আমরা 19টি পরিবারের কথা বা 22টি পরিবারের কথা আমাদের মাননীয় স্পিকার প্রচলিত ছিল, কিন্তু ঠিক তার পরবর্তী সময়তে আমরা মাননীয় স্পিকার কি দেখেছি? আমরা দেখেছি যে আজকে বাংলাদেশে ঠিক কিভাবে শিল্পায়নটি যদিও হয়নি, কিন্তু তারপরও আজকে বাংলাদেশের কোটিপতি এবং যারা শিল্পপতি সেটি সংখ্যাটি মাননীয় স্পিকার অনেক বেড়ে গিয়েছে। তারা কারা মাননীয় স্পিকার? তারাই হচ্ছে আজকে যারা রাজনীতিবিদ, যারা আমলা এবং একই সাথে মাননীয় যারা সেই জেনারেলরা ছিল তারা সেই সম্পত্তিকে মাননীয় স্পিকার যখন তারা নিয়ে এসে কুক্ষিগত তাদের ভান্ডারটিকে মাননীয় স্পিকার সমৃদ্ধ করেছে, ঠিক সেই মুহূর্তে যখন বাংলাদেশের রাজনৈতিক পালাক্রমে পরিবর্তন হয়ে যখন বলা হয় মনোনয়নে 25,000 টাকাটি বড় বিষয় না মাননীয় স্পিকার, কিন্তু পেছনে যে কোটি টাকা ইনভেস্ট করতে হয় মনোনয়নটি নেওয়ার জন্য সেটি তারা নিতে পারে। একজন মানুষ বঙ্গবন্ধুর মতো যারা মধ্যবিত্ত পরিবারে ভালো রাজনীতি করে তারা মাননীয় স্পিকার আসতে পারে না। এভাবেই বৈষম্যটি সৃষ্টি হয় এবং রাজনীতির ধারাটি মাননীয় স্পিকার নষ্ট হয়, যেটি হচ্ছে মূল বিষয়। দ্বিতীয়ত মাননীয় স্পিকার আজকে আরেকটা বিষয় আমাদের একটু দেখা দরকার, তাদের স্ট্যান্ডের আরেকটা বিষয় একটু মাননীয় স্পিকার খণ্ডিত করি। তারা আজকে পুরো বিতর্ক জুড়ে তারা করেছেন হচ্ছে শুধুমাত্র যে মাথা পিছু আয় যদি না থাকে তাহলে তারা এটি করতে পারবে না, সেটি করতে পারবে না। কিন্তু মাননীয় স্পিকার আমাদের আর দুটি পয়েন্ট ছিল, সেটা মাননীয় স্পিকার আবার তৃতীয় মিনিট নেব। মাননীয় স্পিকার আজকে যে সকল ব্যক্তি বঞ্চিত এবং একই সাথে তাদের ক্ষমতাগুলোকে কুক্ষিগত করে অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক মাননীয় স্পিকার আজকে মুনাফাটি নিজেদের মধ্যে নিয়ে যখন তারা ব্যবসায় করে মাননীয় স্পিকার তারা যখন রাজনীতির মঞ্চে নিয়ে এসে সেই সকল ব্যক্তিদেরকে নিয়ে মাননীয় স্পিকার আজকে কোনো প্রকার আলোচনাটি হয়নি। দ্বিতীয়ত মাননীয় স্পিকার আজকে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, এই সকল ব্যক্তিগুলো ইচ্ছে করে মাননীয় স্পিকার তাদের বৈষম্যটিকে জিয়ে রাখে। কিভাবে? একটু উদাহরণ দিচ্ছি। মাননীয় স্পিকার আজকে যখন আমরা জানি বাংলাদেশের বিশেষ একটি রাজনৈতিক দলের মধ্যে যখন পার্লামেন্টারিয়ান থাকে 50%-এরও বেশি, ঠিক সেই সকল ব্যক্তিবর্গ মাননীয় স্পিকার তারা যখন ঠিক সিদ্ধান্ত গ্রহণের জায়গাটিতে থাকে তারা কখনোই মাননীয় স্পিকার তাদের সিদ্ধান্তটি কখনোই তাদের ব্যবসায়ের বিপক্ষে নেবে না। যখন ব্যবসায়ের বিপক্ষে না নেয় তখন সেখানে কালো টাকা মাননীয় স্পিকার আজকে সংস্রবটি ঘটে এবং একই সাথে সেখানে রাজনীতি করে তাদের দলে যে বিরাট বিষয়টি সেটি মাননীয় স্পিকার নিতে পারে। কেননা আজকে পুরাতন ঢাকা থেকে বস্তি থেকে যে ছেলেটি আজকে আন্দোলন করতে আসবে, মিছিল করতে আসবে, বোমাবাজি করবে, ককটেলটি ফুটাবে মাননীয় স্পিকার, তাদের টাকাটি দিতে হয়। আজকে টাকাটি তারা বঙ্গবন্ধুর মতো যারা ছিল তাদের এখন মাননীয় স্পিকার নেই, কিন্তু আমার আছে আমি খারাপ কিন্তু তারপর আমি রাজনীতি করতে পারবো, আমি নির্বাচনে জিতবো, এটি মাননীয় মূল বিষয় এবং আমাদের গণতান্ত্রিক ধারাটি মাননীয় স্পিকার সেখানে নষ্ট হচ্ছে। আপনার প্রশ্ন হচ্ছে একটি বস্তির ছেলে 50 টাকা দিয়ে ককটেল ফাটাতে যাবে, আপনাকে যদি 200 টাকা দেওয়া হয় আপনি ককটেল ফাটাতে যাবেন কি যাবেন? মাননীয় স্পিকার আজকে প্রশ্ন হচ্ছে এখানে আজকে আমাদের আরেকটা পয়েন্ট মাননীয় স্পিকার ছিল, আজকে যখন অর্থনৈতিক শৃঙ্খল ছিল ঠিক সেই মুহূর্তে আমরা বলেছিলাম সেই সকল ব্যক্তিগুলোকে শিক্ষিত আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা হয়তো মননশীল, কিন্তু মাননীয় স্পিকার অসংখ্য শিক্ষার্থী যারা আজকে শিক্ষা বঞ্চিত মাননীয় স্পিকার হচ্ছে, যারা আজকে শিক্ষিত হতে পারছে না, যারা ঠিকমতো সুবিধাটি পাচ্ছে না মাননীয় স্পিকার, বস্তিতে জীবনযাপন করছে, আমাকে 100 টাকা দিলে হয়তো মাননীয় স্পিকার আমি যাবো না, কিন্তু তিনি ঠিকই যাবেন মাননীয় স্পিকার, এটাই হচ্ছে পার্থক্য। মাননীয় স্পিকার আরেকটা লিঙ্কেজ যেটা আমাদের থাকা দরকার, ক্ষমতায় থাকার কথাটি মাননীয় স্পিকার বলেছিলাম। কিভাবে? আজকে মাননীয় স্পিকার যদি আমি আজকে তারা রেলের কথা মাননীয় স্পিকার বলেছেন, দুর্নীতি করে মাননীয় স্পিকার কালো বিলেটি বের হয়ে হয়তো গিয়েছে, কিন্তু কত টাকা পকেটে জমিয়েছে মাননীয় স্পিকার জানে না। এইভাবে যখন টাকাগুলোকে আমি মাননীয় স্পিকার কুক্ষিগত করতে পারি, কেননা তার ঠিক তার পরবর্তী নির্বাচনটিতেই মাননীয় স্পিকার আমার টাকাটি লাগবে। এভাবে যখন প্রত্যেকটি রাজনৈতিক দল যখন মাননীয় স্পিকার এই কুক্ষিগত বিকরণটি এবং তাদের এই ব্যবসায়টি জিয়ে রাখে, তখন মাননীয় স্পিকার এই যে নির্বাচনের বিষয়টি, এই যে সুষ্ঠু গণতন্ত্রের যে চর্চাটি মাননীয় স্পিকার সেটি বিঘ্নত হয় মাননীয় স্পিকার, তাদের কথা অনুযায়ী হয় না। দ্বিতীয় আরেকটি বিষয় একটু আমি পয়েন্ট নিব না মাননীয় স্পিকার একটা কথা বলি, দলীয় স্বার্থের কথা আমরা বলেছিলাম মাননীয় স্পিকার, আজকের কোনো একটি রাজনৈতিক দল তারা আজকে ব্যবসা করবে কারণ তাদের অর্থনীতি দরকার এবং একসাথে তাদের যে সম্পত্তি সেটি বৃদ্ধি করা দরকার, সেই জন্য তারা আজকে বিদেশি যে মহলগুলো রয়েছে তাদের আজকে মাননীয় স্পিকার তাদেরকে তাদের নিজের সমর্থনে নিয়ে আসতে চায়। কিভাবে মাননীয় স্পিকার আজকে দেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে যখন আজকে আমাদের সাথে গ্যাস ক্ষেত্র একটি কয়লা ক্ষেত্র মানুষ একটি বিদেশি কোম্পানির কাছে ঠিক মানুষ একটি গাড়ির বিনিময়ে মাননীয় স্পিকার তুলে দেয়, তখন ঠিক সেখানে মননশীলতা সবচেয়ে বড় প্রশ্ন হয় তাদেরকে সেখানে টিকে থাকতে হবে এবং এই রাজনীতির ধারাটি মাননীয় স্পিকার কুক্ষিগতকরণটি সেটি
সুতরাং আমরা সামগ্রিক প্রেক্ষাপটে যদি একটু সমন্বয় করি তাহলে কি দাঁড়ায়? মাননীয় স্পিকার, আমরা আজকে 3টি পয়েন্টের কথা বলেছিলাম। মাননীয় স্পিকার হচ্ছে অর্থনৈতিক শৃঙ্খলের ক্ষেত্রে তারা শুধুমাত্র আজকে দুর্বল আয়ের কথাটি মাননীয় স্পিকার বলেছেন, অর্থনৈতিক অবস্থার কথা, কিন্তু পরবর্তীতে বঞ্চিতকরণ, কুক্ষিতকরণ এবং ব্যবসায়ীদের দুর্বৃত্তায়ন এই সংক্রান্ত কোনো প্রকার আলোচনা তাদের কাছ থেকে আসেনি। দ্বিতীয়ত, তারা যেটি করার চেষ্টা করেছেন যে আজকে বিরোধিতা করার চেষ্টা করে তাদের যদি মননশীলতা থাকতো, সৃষ্টিশীলতা থাকতো, এটা থাকতো, সেটা থাকতো, তাহলে হতো। কিন্তু মানুষ সেটি কেন নেই, এই যে ইতিহাসের একটা প্রেক্ষাপট কেন চেঞ্জ হলো, কেন পরিবর্তন হলো, এই সংক্রান্ত কোনো প্রকার ব্যাখ্যা তাদের কাছে পাইনি। অবশেষে মন্ত্রী দেখিয়েছেন মাননীয় স্পিকার কিভাবে এই সকল বিষয়গুলো, আমরা 5টি স্ট্যান্ড দেখেছিলাম, বিষয় দেখেছিলাম, মিছিলে মাননীয় স্পিকার লোকজনকে নিয়ে নেওয়া হয়, টেন্ডারবাজি করা হয়, ক্ষমতা টিকে থাকতে হয়, এই সকল কর্মকাণ্ডগুলোর মধ্যে কিভাবে কাজ করে। অপরপক্ষে পক্ষে মাননীয় স্পিকার যখন তিনি শেয়ার বাজারের উদাহরণটি দেন রূপনেতা, তখন প্রশ্নটি হচ্ছে ঠিক সেই শেয়ার বাজারের ক্ষেত্রে যখন তাদেরকে বিচারটি করা হলো না, কারণটি কি মাননীয় স্পিকার? কারণটি হচ্ছে সেই সকল ব্যক্তিবর্গ হচ্ছে একটি রাজনৈতিক দলের সমর্থক এবং একসাথে তাদেরকে যদি তারা না করতে পারে তাদেরকে টিকে থাকতে পারবে না। আর কারণটি হচ্ছে তারা যখন ব্যবসা করে, তারা যখন মাননীয় স্পিকার নির্বাচনটি করে, সেই নির্বাচনের অর্থের একটা অংশ মাননীয় স্পিকার তাদের কাছে আসে, এটি হচ্ছে মূল কারণ। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটে যদি তাদের কথাটি বলি, তাদের স্ট্যান্ডটিকে স্বতন্ত্র সেটি প্রমাণ করতে পারেনি, কিন্তু আমরা দেখিয়েছি কিভাবে, যেহেতু আমরা এই 3টি অবস্থান রয়েছে, আমরা শৃঙ্খল, বৈষম্য রয়েছে, দুর্নীতি রয়েছে, এই সকল কারণে মাননীয় স্পিকার আজকে এই মনুষ্যত্ব সুষ্ঠু গণতান্ত্রিক চর্চাটি মাননীয় স্পিকার নেই। আশা করি পরবর্তীতে পরিষ্কার হবে। সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য সরকারের কাছে। পর্যায়ে বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য ছিলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, মহাসংসদের প্রদানের জন্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাব উত্থাপন করেছেন সেটি হচ্ছে অর্থনৈতিক শৃঙ্খল মননশীলতা বিকাশের পথে প্রধান অন্তরায়। মাননীয় স্পিকার, মাননীয় সরকার দলের পক্ষ থেকে 3জন বক্তা বক্তব্য দিলেন। তাদের কাছে একটি ইনফরমেশন জানার ছিল আমাদের পক্ষ থেকে, যে জিনিসটা হচ্ছে মাননীয় স্পিকার, যখন এই যে তারা অর্থনৈতিক শৃঙ্খলটি বলছেন 1971 সালে আমাদের ভৌগোলিক অবস্থাটি যে সম্পদগুলো ছিল, এখন সেই ভৌগোলিক সীমানা কিন্তু একই রয়েছে এবং আমাদের যে আমাদের মননশীলতা যে সম্পদগুলো, সেই সম্পদগুলো বৃদ্ধি হয়েছে কিনা মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য শেষ মুহূর্তে একটা কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছেন শিক্ষার কথা, তিনি দেখার জন্য শিক্ষার কথা মাননীয় স্পিকার দিকে। এখন কথা হচ্ছে 1971 সালে বা আমরা 90 সালে যখন আমাদের গণতন্ত্র চলে আসে বাংলাদেশে, সেই সালে আমাদের শিক্ষার হারটি কত ছিল এবং মাননীয় স্পিকার বর্তমানে আমাদের এই সময় শিক্ষার হারটি বৃদ্ধি হয়ে মাননীয় কতটুকু উঠেছে, মাননীয় শিক্ষার উন্নতি হয়েছে কিনা মাননীয় স্পিকার। এখন হয়তো তারা বলতে চান সুশিক্ষা সংস্কারের কথা বলতে পারেন মাননীয় স্পিকার, কিন্তু সেটা কিন্তু আসছে না। শিক্ষার কথা যখন আসছে, আমরা শিক্ষার যে হারটি, সেই হারটি বৃদ্ধি হয়েছে কিনা মাননীয় স্পিকার, হয়েছে। দ্বিতীয়বার চলে আসুন মাননীয় স্পিকার বললেন যে নতুন নেতা চলে আসছে না মাননীয় স্পিকার। আমরা যদি পলকের কথা চিন্তা করি মাননীয়, যিনি একজন মাননীয় প্রথমবার এসে নির্বাচিত হয়ে মাননীয় স্পিকার একজন প্রতিমন্ত্রী হয়ে হয়েছে মাননীয় স্পিকার, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে নতুন নেতারা যে রাজনীতি করতে ইচ্ছুক মাননীয়, তারা আসছে কিনা এবং উঠতেছে কিনা মাননীয় স্পিকার, তারা উঠছে। দ্বিতীয়বার কথা বলবো মাননীয় স্পিকার, তারা অনেকবার কথা বলার চেষ্টা করলেন মাননীয় স্পিকার যে 50 টাকা বিনিময়ে মাননীয় স্পিকার, আজকে 50 টাকা বিনিময়ে মাননীয় মিছিলে আসছে মাননীয় স্পিকার। লক্ষ্য করে মাননীয় স্পিকার, আজকে যদি আমরা সাম্প্রতিক সময় মাননীয় স্পিকার কোন পুলিশ কমিশনারের কাছে জানতে চাই, তাহলে তারা ব্যাখ্যা দিবেন যে এই যে গত আমাদের মধ্যে মাননীয় 6টি মাস, এই 6 মাসে যে পরিমাণ হরতাল অবরোধ হয়েছে, যে পরিমাণ মাননীয় টাকার বিনিময়ে মানুষকে এনে মাননীয় হরতালে মিছিল করানো হয়েছে, সেই মিছিলগুলোতে ঠিক কত শতাংশ মানুষ আগের তুলনায় এই টাকার বিনিময়ে কয়জন মানুষ এসেছে মাননীয় আপনি জানেন আমরা দেখতে পেয়েছি পত্রিকায় কিংবা মাননীয় খবরে মাননীয় 3জন 4জন মিলে মাননীয় মিছিল করছেন, টাকার বিনিময়ে এখন মাননীয় সেই মিছিল মানুষ আসছে না, গণতন্ত্রের চর্চাটি মানুষ করছে। দ্বিতীয়বার পরিচয় দিব বসুন। স্পিকার পয়েন্ট অফ অর্ডার। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি মাননীয় স্পিকার আজকে বিরোধিতার ক্ষেত্রটি স্পষ্ট করলেন। কারণটি হচ্ছে মাননীয় স্পিকার, আগে গণশীল ভালো ছিল, আগে নেতাদের মানসিকতা ভালো ছিল, এখন নেতাদের মানসিকতা ভালো নেই মাননীয় স্পিকার। এটি একটি পয়েন্ট। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বিরোধী দলের নেতাকে মিসকোট করেছেন, ঠিক আছে? আপনি পয়েন্ট অফ অর্ডারটা পরিষ্কার করেন মনে আছে। মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডারটি এখানে ছিল যে আজকে তারা বলেছিলেন যে আজকে নেতাদের যে মানসিকতা, সেই মানসিকতার একটি বিষয়, সেটি পরিবর্তন ঘটেছে মাননীয় স্পিকার। সেদিক থেকে তারা আজকে বিরোধিতা করেছিলেন প্রথম দিকে, কিন্তু এখন এসে মাননীয় স্পিকার আপনি আবারও বিরোধী দলের নেতাকে মিসকোট করছেন। মাননীয় স্পিকার, তিনি মাত্র তৃতীয় বক্তা এসে বললেন যে আজকে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, আজকে এই হারগুলো বৃদ্ধি পেয়েছে, এজন্য যে পরিমাণে জনসংখ্যা আসছে মাননীয় স্পিকার, সেটি আগের তুলনায় কম কিনা মাননীয় স্পিকার, সেদিক থেকে তারা আজকে বিরোধিতা করছেন তৃতীয় বক্তা এসে। কিন্তু মাননীয় স্পিকার, আমি মনে করি প্রথম বক্তার সাথে ক্ল্যাশ করে। প্রত্যেকটা যুক্তি দলীয় স্ট্যান্ড না, এটা আপনি খুব ভালো জানেন, আশা করি। এটা এক। আর বিরোধী দলের নেতাকে মিসকোট করেছেন অর্ডার তোলার সময়, খুব খারাপ লাগবে, অর্ডার মনে করছি না। চলে আসছে পরবর্তী তাদের যুক্তি খণ্ডটি মাননীয়, তারা অনেক কথা বলেন, আপনি
জানেন গত 5 বছর যে সরকারটি ক্ষমতায় ছিল তারা মন্ত্রিসভাতে প্রায় 1500 মতো সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে মানুষ স্পিকার প্রায় 1400 মানুষকে বাস্তবায়ন করেছে বা করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই যে বিশাল একটি মানুষের যে ইতিহাস যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো হয়নি, বা এই যে প্রথমটি মানুষের এই যে উন্নয়নের ধারাটি গণতন্ত্রের চর্চাটি মানুষের সেটি শুরু হয়েছে। এখন চলে আসে মানুষের আমাদের বিরোধীরা যে স্ট্যান্ড নিচ্ছে মানুষের কোন জায়গায় আমরা দেখেছি মানুষের যখন ভারতে যদি আমরা গণতন্ত্রের চর্চা শুরু করি প্রথম বিশ্বের মধ্যে দেখতে পাই যেখানে মানুষের অর্থনৈতিক সীমাবদ্ধতা মানুষ সেখান থেকে অধিকাংশ মানুষ তাদের যে মানসিকতা কি মানুষের সেই জায়গায় দেখছে মানুষরা যখন একজন রেলমন্ত্রী কিংবা অন্য একটি মন্ত্রী এসে মানুষের নিজে রাষ্ট্র প্রধানমন্ত্রী হন না মানুষের এই যে মানসিকতাটি মানুষের গণতন্ত্রের চর্চার জন্য ছেড়ে দেওয়ার যে মানসিকতাটি মানুষের সেই দৃষ্টিতে যখন দেখায়, কিংবা আমার দেশের একজন মন্ত্রী মানুষরা যখন এত বড় কেলেঙ্কারির পরও তিনি মানুষকে পদত্যাগ করার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য মানুষকে চিন্তা করেন, 3 দিন সময় নেন এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনার সাপেক্ষে দপ্তরবিহীন মন্ত্রী থাকে মানুষকে, তখন আমাদের একটা বলা যায় যে সেটা রাখি এই যে মানসিকতাটি এটি যদি পরিবর্তন কি হয় তাহলে এই যে আমাদের প্রক্রিয়ার কথা বললাম যে উন্নয়নে বা গণতন্ত্রের চর্চার যে প্রক্রিয়াটি বললাম মানুষকে সেটি আগে থেকে আরো বৃদ্ধি পাবে মানুষকে। এই যে বাধাটি মানুষকে সেখানে অর্থনীতি বাধা হবে মানুষকে, যে অর্থনীতি তাদের ধাক্কা দিলে মানুষকে নমনীয় সমাজে 25,000 টাকার কথা বলে মানুষকে। এটি থেকে বড় বিষয়টা হচ্ছে আমাদের যে দেশপ্রেম থাকে তার যে বলতে মানুষের ডলার প্রতি যে স্বার্থটি না থাকে, আমাদের মানুষের দেশের বিরুদ্ধে মানুষের সিদ্ধান্ত নেওয়ার জন্য জায়গা থাকে, যখন আমি দেশের যে ভালোবাসা থাকবো কিংবা মানুষের মানসিকতা যখন ঠিক থাকবে তখন আমাদের সেই পরিবর্তনটি সম্ভব হবে। আপনি কিছুক্ষণ আগে বলে গেলেন অনেকগুলো সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করেছে, নতুন নেতৃত্ব উঠে আসছে, এগুলো কি তাদের মননশীলতাকে প্রকাশ করে কিনা এক কথা বলুন। মাননীয় স্পিকার এক কথা জানতে চাইছেন আমাদের মননশীলতা প্রকাশ করতে গিয়ে তারা যে কথাই বললেন না দেশের বিরুদ্ধে যে সিদ্ধান্তের কথা বললেন, দেশের মানুষের দলীয় স্বার্থের সিদ্ধান্তের কথা বললেন না সেই জায়গা থেকে যখন তিনি দেশের জন্য বা জনগণের স্বার্থে যে উন্নয়নটি করেন ও সেই উন্নয়নের স্বার্থে যখন সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হওয়া শুরু করে মানুষকে সেই জায়গা থেকে বলছি এরকম যদি মানসিকতার পরিবর্তনটি হতো তবে এই যে মানসিকতার জায়গায় নিজের যে অর্থনৈতিক যে চিন্তাটি বা অর্থলোভী যে চিন্তাটি আছে এটি যদি সরে আসে তাহলে উন্নয়ন মানুষের আরো আগে হতো। স্পিকার খুব সূক্ষ্ম একটি পয়েন্ট অফ অর্ডার। স্পিকার যখন তারা প্রথমত বিরোধিতা করেছিলেন তারা বিরোধিতা করা দেখাতে চেয়েছিলেন যে মননশীলতা অর্থাৎ আজকে এই সমস্যাগুলো রয়েছে এবং এই সমস্যাগুলোর পেছনে কারণটা হচ্ছে অর্থনৈতিক শৃঙ্খল নয় বরঞ্চ হচ্ছে তাদের একটা কারণ তারা দেখেছে। এই মুহূর্তে মানুষ তাদের স্ট্যান্ডটি কোথাও মানুষকে ডাইভার্ট করে একটু ব্যাখ্যা করছি। মানুষকে তিনি এই মুহূর্তে বলার চেষ্টা করছেন সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হচ্ছে, নতুন নেতৃত্ব উঠে আসছে, এগুলোর মাধ্যমে যেটি প্রকাশ করে যে মননশীলতা বর্তমান রয়েছে, অর্থাৎ একসাথে বলছেন যে মননশীলতা বর্তমান নেই যার পেছনে কারণ এটি, আবার বলছেন মননশীলতা বর্তমান রয়েছে, সংজ্ঞায় নদী মাননীয় স্পিকার পুরোপুরি কন্ট্রাডিকশন। সূক্ষ্ম কন্ট্রাডিকশন আর পুরোপুরি কন্ট্রাডিকশন এক না। প্রথমত 2 নম্বর হচ্ছে আবারও মিস করব, অবশ্যই বিরোধী দলের নেতার স্ট্যান্ডটা যদি খুব দুর্বল হয় তিনজনকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আর প্রত্যেকটা যুক্তি দলীয় স্ট্যান্ড না এটা মাথায় রাখতে হবে। পরে আরো বিষয় ব্যাখ্যা করব। ধন্যবাদ মানুষ তাদের সাথে তারা অনেকবার ভুল যে কাজ করছে মানুষ আমি ব্যাখ্যা দিচ্ছি মানুষকে এই যাতে তাদের যে স্ট্যান্ডিং ছিল মানুষ তারা যে ইনফরমেশন টুকরো ছিল সেই দিন মানুষ কন্টাক্ট করছিলাম আমি মানুষকে লক্ষ্য করে এক পরবর্তী চলে আসে মানুষ দলীয় স্ট্যান্ডে এখন মানুষ সেই যে মানুষ 29 মিনিট যে সব বিতর্কটি হলো সেটি একটি সার্বভৌম টানছি মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী এসে মানুষকে একটি সংবাদ দিলেন, প্রস্তাব উত্থাপন করে সংজ্ঞার সাথে মানুষকে মাথা পিছু আয়ের কথা বললেন, দুর্বল যে অর্থনৈতিক ব্যবস্থা সেটি করলেন মানুষকে অধিক মানুষের যে মানুষকে বঞ্চিত হচ্ছে মানুষ সেই জায়গায় বলার চেষ্টা করলেন। সেই কারণে হচ্ছে মানুষের কি যে অর্থনৈতিক যে শৃঙ্খল সেই শৃঙ্খলের কারণে অধিক মানুষ বঞ্চিত হচ্ছে। সেই জায়গা থেকে মানুষকে আমরা অর্থনৈতিক জায়গা থেকে মানুষকে অন্য একটি যে কারণটি বড় কারণটি মানুষকে সেটি হচ্ছে যারা এই গণতন্ত্রের চর্চাটি করছে তাদের কথা অনুযায়ী সেই চর্চাটি করছে তাদের যে মানসিকতার যে পরিবর্তন সেই জিনিসটা আমরা দেখেছি যে তাদের যে মানসিকতার যে পরিবর্তনটি হয় তাহলে এই যে গণতন্ত্রের যে চর্চাটি সেটি সম্ভব হবে মানুষকে। এটি ছিল মানুষের বিরোধী দলের যে স্ট্যান্ডটি মাননীয় বিরোধী দলের নেতা এসে প্রধানমন্ত্রী বক্তব্যকে খণ্ডন করে এই স্ট্যান্ডটি দাঁড় করিয়েছে। এখন মাননীয় মন্ত্রী এসে বক্তব্যটি দেন মানুষকে মাননীয় মন্ত্রী এসে যখন বক্তব্য দেন তিনি মানুষের অনেকগুলো রাজনৈতিক নেতার নাম বলার চেষ্টা করলেন ও সেই নাম সাতটা মাসকে আমাদের মাননীয় উপনেতা এসে মানুষকে যে খণ্ডন করলেন এবং মাননীয় সংসদ সদস্য এসে মানুষকে প্রথমে যে প্রশ্ন কথা বললেন মানুষের নতুন নেতৃত্বের কথা বললেন, শিক্ষার কথা বললেন, আমি খণ্ডন করে গেলাম এবং আমার দল থেকে মানুষকে যে স্ট্যান্ডটি দেখেছে মানুষের মানসিকতার যে পরিবর্তনটি সেটি আমি 5 সেকেন্ড সময় চেয়েছি। 5 সেকেন্ড সময় নিয়ে পয়েন্ট করার ঠিক কিন্তু আপনি বসেন। ধন্যবাদ মাননীয় স্যার, আসলে অনেক কথা কি বলতে ধন্যবাদ সবাই আপনাকে ধন্যবাদ দিয়েছি আমি অনেক আগে পর্যায়ে মাননীয় বিরোধী দলের নেতা মাননীয় আপনাকে ধন্যবাদ। আজকে সংসদে মাননীয় একটি শব্দের সংজ্ঞা গুরুত্ব সহকারে তারা করেছিলেন, শব্দটি ছিল মননশীলতা এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা। মাননীয় স্পিকার এক্ষেত্রে তারা বাংলাদেশের আলোকে অনেকগুলো বিষয়ের ব্যাখ্যার কথা বললেন।
কিন্তু এখন কথা হচ্ছে মাননীয় স্পিকার তারা যেসব বিষয়গুলো ব্যাখ্যা করেন কালো টাকা স্বার্থ বিরোধী দলের স্বার্থ, মাননীয় স্পিকার এই যে বিষয়ে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে এই বিষয়গুলো আসলে কিভাবে বাধা দিবে মাননীয় স্পিকার, কিংবা তারা যে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার কথা বলছে সেই সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার রূপটি কি মাননীয় স্পিকার সেটি তারা ব্যাখ্যা করলেন না। মাননীয় স্পিকার তাদের দ্বিতীয় বক্তব্যে এসে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার ব্যাখ্যা দিলেন ঢাকা 17 আসনের। মাননীয় স্পিকার যদি তাদের সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার ব্যাখ্যা হয় নির্বাচনে অংশগ্রহণ মাননীয় স্পিকার, তাহলে আমরা মাননীয় স্পিকার ঢাকা 17কে ঢাকা মাননীয় স্পিকার গুলশান আসনে মাননীয় স্পিকার আমাদের মঞ্জুর যে বাইসাইকেল যে প্রার্থী আছে মাননীয় স্পিকার বাইসাইকেল চালায় মাননীয় স্পিকার তার ব্যাখ্যা দিলে আমরা দিতে পারি মাননীয় স্পিকার সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার উদাহরণ হিসেবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার অনেকগুলো কথা বলেছেন মাননীয় স্পিকার, কিন্তু কথা হচ্ছে মাননীয় স্পিকার এই যে রাজনৈতিক দলগুলোর যে চরিত্র আছে বাংলাদেশের বাম দলগুলোর কথা আমরা জানি মাননীয় স্পিকার, বাংলাদেশের বাম দলগুলো সমর্থন করে সমাজতন্ত্রকে, তারা ঘৃণা করে পুঁজিবাদকে মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার তাদের বাম দলগুলো যখন তাদের স্বার্থ নেওয়ার জন্য পুঁজিপতিদের স্বার্থে যায় মাননীয় স্পিকার সঙ্গে অবস্থান করে মাননীয় স্পিকার, এই যে প্রেক্ষাপটটি আছে এই প্রেক্ষাপটটি ঐতিহাসিকভাবে চলমান মাননীয় স্পিকার, এবং এই প্রেক্ষাপটে এই রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে যে মানসিকতার যে জায়গাগুলো আছে মাননীয় স্পিকার সেই জায়গাগুলো মাননীয় স্পিকার আমরা বিরোধিতা করেছি মাননীয় স্পিকার। এক্ষেত্রে তারা মাননীয় স্পিকার সবসময় বলছে সাধারণ জনগণের কথা মাননীয় স্পিকার। এখন কথা হচ্ছে মাননীয় স্পিকার আমরা যদি ঐতিহাসিক ধারার কথা বলেছি এবং চরিত্রের কথা বলেছি মাননীয় স্পিকার, তারা বাংলাদেশের আলোকে আলোচনা করে বলেছে মাননীয় স্পিকার 1991 সাল থেকে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশ উত্তীর্ণ হয় মাননীয় স্পিকার, এরপর প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে মানসিকতা ছিল ব্যবসায়ীদেরকে দলে ঢোকানো মাননীয় স্পিকার, যেটি একটি অরাজনৈতিক প্রক্রিয়া মাননীয় স্পিকার, সেটি হতে পারে মাননীয় স্পিকার, কিন্তু কথা হচ্ছে মাননীয় স্পিকার ঐতিহাসিক ধারায় বা মাননীয় মানসিকতা থেকে আছে দলকে শক্তিশালীকরণের জন্য সেই রাজনৈতিক দলের যে মানসিকতার পরিবর্তনটি হয়নি মাননীয় স্পিকার, এবং সেই পরিবর্তনটি কখন হয়নি মাননীয় স্পিকার অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালীকতার কথা তারা বলেছে মাননীয় স্পিকার। তাদেরকে ব্যাখ্যা করা উচিত ছিল চাহিদার কোনো শেষ নেই, চাহিদা মানুষের জন্য চাহিদা থাকবে বা খেতেই থাকবে মাননীয় স্পিকার, সেটা ব্যাখ্যা তারা দিয়ে যায়নি মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার সরকারের সময় তারা তাদের ভাষায় যে যারা নেতৃত্ব কিংবা নেতৃত্বস্থানীয় আছে তাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে কিংবা তাদের সম্পদের পরিমাণ বেড়ে যাচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার তাদের মানসিকতার পরিবর্তনটি আমরা লক্ষ্য করতে পেরেছি পারিনি মাননীয় স্পিকার, সেটি হচ্ছে প্রশ্ন মাননীয় স্পিকার, সেটি করে ব্যাখ্যা তারা দিয়ে যায়নি মাননীয় স্পিকার। আরেকটি বিষয় হচ্ছে মাননীয় স্পিকার দেশের সংকটে মাননীয় স্পিকার কোনো দলকে দেখিনি তাদের রাজনৈতিক কাঠামোটি আছে কিংবা তাদের রাজনৈতিক গঠনতন্ত্র আছে সেটি পরিবর্তন করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার অনেক দল দুর্নীতিগ্রস্ত হয়ে মাননীয় স্পিকার তারা নির্বাচন হেরেছে, তারা পরাজিত হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার তাদের যে গঠনতন্ত্র আছে, তাদের যে চরিত্র আছে কিংবা পরবর্তী ক্ষমতায় যাওয়ার যে আকাঙ্ক্ষা আছে রাজনৈতিক দলের পূর্বশর্ত কিংবা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার পূর্বশর্ত হচ্ছে সেটি মাননীয় স্পিকার, সেই দলের ব্যাখ্যা তারা দিয়ে যেতে পারেনি মাননীয় স্পিকার, যেটি আসলে মাননীয় স্পিকার দুর্বল অর্থনৈতিক কাঠামো কিংবা চাহিদা মেটানোর পথে যে বাধা কিংবা আয় ব্যয়ের পরিসংখ্যান করে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে কিভাবে বাধাগ্রস্ত হয় কিংবা এটির সাথে কিভাবে সম্পর্কিত মাননীয় স্পিকার তারপরে ব্যাখ্যা তাদের তিনজন বক্তার মধ্যে ছিল না মাননীয় স্পিকার। তৃতীয় বক্তায় সে মাননীয় স্পিকার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলার চেষ্টা করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপট দ্বারা দেখতে পাই যে মাননীয় স্পিকার সুতরাং মাননীয় স্পিকার এই প্রস্তাবটি সংশোধন কোনো যৌক্তিকতা রাখে না। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা। মাননীয় স্পিকার একদম প্রথমেই এই মাত্র মাননীয় বিরোধী দলীয় নেতা যে যুক্তিটি দিলেন সেটি খণ্ডন করে শুরু করছি। মাননীয় স্পিকার তিনি বললেন যে আজকে নেতাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, মানসিকতার পরিবর্তন হচ্ছে কিনা সেটা নাকি আমরা দেখিয়ে যাইনি মাননীয় স্পিকার। এখন কথা হচ্ছে আজকে এই সংসদে প্রমাণ করার বিষয় ছিল বৃদ্ধি পাচ্ছে তাদের সম্পদ, তার মানে হচ্ছে অধিকাংশ মানুষ বঞ্চিত হচ্ছে মাননীয় স্পিকার, সম্পদ কুক্ষিগত হচ্ছে। আমরা এটাই বলছি মাননীয় স্পিকার, সম্পদ কুক্ষিগত হচ্ছে বলে অর্থনৈতিক শৃঙ্খল তৈরি হচ্ছে এবং এটির দ্বারা অধিকাংশ মানুষকে বঞ্চিত করে মাননীয় স্পিকার তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুষ্ঠু করতে দিচ্ছে না মাননীয় স্পিকার। আমাদের যুক্তিটি খাটে মাননীয় স্পিকার, তারা ব্যর্থ হয়। দ্বিতীয় মাননীয় স্পিকার তারা বলছেন মাননীয় স্পিকার আজকে মৌলানা ভাসানী কথা বলেন। মাননীয় স্পিকার মৌলানা ভাসানী তিনি মনোনয়ন বাণিজ্য করেননি মাননীয় স্পিকার, তিনি ওই সময় জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করেছেন। তখনটি ছিল মাননীয় স্পিকার ৭১-এর পূর্ববর্তী সময় মাননীয় স্পিকার, স্বাধীনতা যুদ্ধের আগের সময় মাননীয় স্পিকার। আর এখন মাননীয় স্পিকার ৯০-এর পরবর্তীতে যখন ভোট বাণিজ্য কিংবা ক্ষমতা রাজনীতির যে একটা পালাবদল শুরু হয় মাননীয় স্পিকার, সেটি দুটি কি মাননীয় স্পিকার কম্পারেটিভ কি মাননীয় স্পিকার সেটি একটি বিবেচনার বিষয় মাননীয় স্পিকার, তাদের যুক্তি এখানেও ব্যর্থ হয় মাননীয় স্পিকার। তৃতীয়ত মাননীয় স্পিকার তারা মায়ানমারের সাথে কথা বলেছেন, মায়ানমারের মাননীয় স্পিকার যে সংখ্যালঘু জনগোষ্ঠী কিংবা চীনের যে সংখ্যালঘু জনগোষ্ঠী মাননীয় স্পিকার তারা যদি আন্দোলন করে তাদের নেত্রীকে যদি মাননীয় স্পিকার ক্ষমতা আনার চেষ্টা করে সেটির সাথে বর্তমানে বাংলাদেশের যে কনভেনশনাল গণতান্ত্রিক ব্যবস্থা সেটি কম্পারেটিভ কিনা মাননীয় স্পিকার সেটিও মাননীয় স্পিকার যুক্তি ব্যর্থ হয়। চতুর্থ মাননীয় স্পিকার তারা বলে গিয়েছেন মাননীয় স্পিকার ভারতের দুর্নীতির কথা, সেখানে নাকি মাননীয় স্পিকার নেতাদের রাজনৈতিক মানসিকতা সেটি পরিবর্তন হচ্ছে বলে সেখানে দুর্নীতি কমে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার কথা হচ্ছে ভারতের ক্ষেত্রে কি ঘটছে সেটি একটু পর্যালোচনা করলে বোঝা যাবে। মাননীয় স্পিকার যে আম আদমি পার্টি নিয়ে খুব বেশি পরিমাণে প্রত্যাশা করা হচ্ছে, সেই কেজরিওয়াল যখন ফোর্ড ফাউন্ডেশন থেকে মাননীয় স্পিকার কয়েক লাখ ডলার মাননীয় স্পিকার যখন চাঁদা নেন এবং এটি যখন অরুন্ধতী রায় মাননীয় স্পিকার আর্টিকেলের মাধ্যমে প্রকাশ করেন, তিনি যখন মাননীয় স্পিকার যে কথা বলেছেন ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিটির কথা বলেন, সেটিতে যখন এনজিওর কোনো মাননীয় স্পিকার এটির কথা বলেন না মাননীয় স্পিকার, এনজিওরা যদি দুর্নীতি করে সেটি মাননীয় স্পিকার এই কমিটি আলোচনা করবে না, সেক্ষেত্রে মাননীয় স্পিকার আজকে কেজরিওয়াল কত করে মাননীয় স্পিকার পয়েন্ট অফ অর্ডারটি যেহেতু আপনি আপনার ফ্রেমের বাইরে জোরালো যুক্তি
দেওয়ার চেষ্টা করছেন শুধু উদাহরণ দিলাম। মাননীয় স্পিকার আমি যেটা আমি বলার চেষ্টা বিষয়টি করছি গ্রহণ করেছি। জি মাননীয় স্পিকার ধন্যবাদ। মাননীয় স্পিকার আমরা বলার চেষ্টা করেছি যে তারা বারবার যে বিভিন্ন ধরনের উদাহরণ নিয়ে আসার চেষ্টা করেছে মাননীয় স্পিকার, সেটি আসলে খুব বেশি পরিমাণে প্রাসঙ্গিক না মাননীয় স্পিকার। কারণ মাননীয় স্পিকার তারা ভারতের যে কথা বলেছেন, ভারতের মাননীয় স্পিকার সেই তারা যে দুর্নীতির বিরুদ্ধে মানসিকতার কথা বলেছেন, তারা কতটুকু মাননীয় স্পিকার দুর্নীতির মানসিকতার ঊর্ধ্বে উঠে কথা বলতে পেরেছেন, কিংবা আসলে তারা মাননীয় স্পিকার দুর্নীতির ঊর্ধ্বে কিনা সেটি মাননীয় স্পিকার আসলে প্রশ্নাতীত কোনো বিষয় না মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার আজকে তাদের সর্ব বিষয়ে আমরা আজকে যুক্তি খণ্ডন করে দেখিয়েছি। তারা আরেকটি যুক্তি দেখিয়েছিল মাননীয় স্পিকার শেয়ার বাজারের কথা। মাননীয় স্পিকার এই সরকার কেন শেয়ার বাজারে এত দোষী ছিলেন, তাদেরকে কেন মাননীয় স্পিকার আজকে জুরিসপ্রুডেন্সে নিয়ে আসবেন না মাননীয় স্পিকার, জাস্টিস সিস্টেমে নিয়ে আসবেন না মাননীয় স্পিকার। কারণটি হচ্ছে সেই শেয়ার বাজারের সাথে মাননীয় স্পিকার যারা জড়িত ছিলেন তারা মাননীয় স্পিকার আজকে এই সমর্থক গোষ্ঠী, রাজনৈতিক সমর্থক গোষ্ঠী, তাকে যদি মাননীয় স্পিকার আমি আজকে ফাঁসিয়ে দিই কিংবা মাননীয় স্পিকার জাস্টিস সিস্টেমে নিয়ে আসি, তাহলে নির্বাচন পূর্বকালীন সময় তার থেকে আমি টাকা পাবো না মাননীয় স্পিকার। এই যে বিষয় মাননীয় স্পিকার, এটি কারণে আমি পরবর্তীতে আমার প্রচারণা চালাতে পারবো না, আমি তারপর উপস্থিত থেকে মানুষ ভাড়া করতে পারবো না, গণসমাবেশে মানুষকে আমি নিয়ে আসতে পারবো না মাননীয় স্পিকার। সকল কিছুর পিছনে মাননীয় স্পিকার সেটি অসাম্য বৈষম্য তৈরি করা এবং জাতীয় ব্যবস্থা মাননীয় স্পিকার সেগুলো দায়ী। তাই অর্থনৈতিক শৃঙ্খলা মাননীয় স্পিকার বিদ্যমান এবং এটি গুণগতভাবে ক্রিয়াশীল মাননীয় স্পিকার আমাদের সুষ্ঠু রাজনৈতিক এবং গণতান্ত্রিক ব্যবস্থা বিকাশের কথা। তাই মাননীয় স্পিকার প্রস্তাবটি গৃহীত হয়ে এই আহ্বান করে শেষ করছি। ধন্যবাদ।